করতেছি। আমি মূলত বিসিকের উদ্যোক্তা, বিসিক থেকে আমার হাতে খড়ি। আমি একদম মানে গৃহিণী থেকে উদ্যোক্তা হয়েছি। গৃহিণী থেকে উদ্যোক্তা হওয়ার গল্প আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। যদি কোনো কোশ্চেন থাকে আপনারা অবশ্যই আমার সাথে করবেন। আমি খুব ছোট এবং ক্ষুদ্র একজন মানুষ, আপনারা অনেক বড় মাপের উদ্যোক্তা এবং আপনারা কিছু শিখতে আসছেন। যা হোক, এখানে কি আমরা উদ্যোক্তা হতে আসছি না বিজনেসম্যান হতে আসছি? বলেন তো। উদ্যোক্তা। এখন উদ্যোক্তা আর বিজনেসম্যান এটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট, সম্পূর্ণ আলাদা। আপনাকে বিজনেসম্যান হতে হলে আপনার টাকা দরকার, আর উদ্যোক্তা যদি হইতে হয় তাহলে কি দরকার? মেধা, সৃজনশীলতা, কর্মদক্ষতা এবং বাজার মনিটরিং, এগুলো দরকার। হ্যাঁ, আমাদের যে উদ্যোক্তা, আমি প্রাউড ফিল করি। আমারটাই আমি শেয়ার করি যেন আপনারা মোটিভেশন পাবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয় খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন, আপনাদের প্রশ্নগুলি আমাকে করবেন। আমি মনে করেন ক্লাস 9-এ থাকতে আমার বিয়ে হয়। যখন আমি এসএসসি পরীক্ষা দিব তখন আমার লেখাপড়াটা হয়ে ওঠে, সুযোগ পাইনি। শাশুড়ি বলছে বিয়ে হয়েছে, সংসার করবা, ঘরে থাকবো। কিন্তু আমার ভিতরে একটা আমিত্ব ছিল যে আমি পারবো, আমাকে পারতে হবে। তখন আমি কি করলাম, বেবি হয়ে গেল, তখন আমি টেনে, তখন আমি অনেক কষ্ট করে আমি এসএসসি পরীক্ষা দিই। এসএসসি পরীক্ষা আমি স্কুলের ভিতরে ফার্স্ট হই। এরপর আমি ইন্টার, আমার হাজব্যান্ড বেকার ছিল, পরে আমি ইন্টার কমপ্লিট করলাম। তখন আমি কলেজে গিয়ে দাঁড়িয়েছিলাম। আমি 500 টাকার জন্য আমি ইন্টারে ভর্তি হতে পারিনি। আমি তখন বুঝেছি 500 টাকার কত মূল্য। হ্যাঁ, তখন আমি কলেজে গিয়ে দাঁড়াইছিলাম, আমার চোখ দিয়ে পানি পড়ছিল। তখন আমার গ্রামের একটা ছেলে, আজও আমি ভুলিনি। জীবনে যারা মোটিভেশনে আসে, জীবনে যারা মনে করেন দুঃসময় পাশে থাকে, এদেরকে কখনো ভুলতে হয় না। তখন ও আমাকে 500 টাকা দিয়েছিল। তখন আমি কলেজে ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পর আমি গুঠি আইডিয়াল কলেজ, পরে ওখানে আমি সরকারি সান্টু, পরে ওখানে আমি গিয়ে বললাম যে আমি আপনাকে রেজাল্ট দিতে পারবো, কিন্তু কোনো অর্থ আপনাদের আমি দিতে পারবো না। তখন ওনারা আমাকে ভর্তি নেই। পরে বললাম আপনাদের প্রফিটেড ফান্ড যদি থেকে থাকে, যেহেতু আমার হাজব্যান্ড বেকার, তাহলে আমাকে পড়াতে হবে। তখন বলছে হ্যাঁ দিব। তখন ওনারা আমাকে প্রতি মাসে 400 টাকা দিত, বই খেলে ওখান থেকে দিত। যাই হোক, ইন্টারে আমি পুরা বোর্ডে প্লেস করি। আমি 1 মাস ইন্টারে, এসএসসি পরীক্ষা 1 মাস প্রায় পড়ছি, ইন্টারে 1 মাস। কিন্তু এটা বলার কারণ হচ্ছে, এটা মানুষ চাইলে সব পারে। মানুষ পায় না এমন কোনো কাজ নেই, শুধু স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন, লেগে থাকুন। উদ্যোগটা বিশ্বাস করেন আপনারা, আপনাদের প্রত্যেকের ভিতরে নিজস্ব একটা আমিত্ব আছে, শুধু ওইটাকে জাগ্রত করতে হবে। এজন্য কি লাগবে? সাহস। সাহস দিয়ে শুধু শুরু করেন। আপনি পারবেন নাকি? আপনি অবশ্যই পারবেন। আমি বিজনেস করতে মানুষের বলে টাকা লাগে, আসলে টাকা লাগে না, শুধু লাগে ধৈর্য, সাহস আর লেগে থাকা। সফলতা আসবে। তাহলে বিজনেস শুরু করার ক্ষেত্রে আমরা কি করব? বিজনেসম্যান কি আর উদ্যোক্তা কি, এটাকে আমাদের আগে বুঝতে হবে। কর্মদক্ষতা, সৃজনশীলতা, কারিগরি দক্ষতা, মননশীলতা, এগুলো দিয়ে আমরা জীবনে অগ্রসর হব। এক্ষেত্রে আমাদের প্রথমে করতে হবে বাজার মনিটরিং। আপনি কোন কাজটা আপনি দক্ষতা উন্নয়ন, আপনি কোন কাজটা দক্ষ। আপনি ভালো রান্না করতে পারেন, ওইটা নিয়ে কাজ করেন। ভালো টেলারিং জানেন, টেলারিং নিয়ে কাজ করেন। যেটা আপনি দক্ষ, আপনাকে নিজে আইডেন্টিফাই করতে হবে আমি কোনটায় দক্ষ। ওই দক্ষতা উন্নয়নের জন্য আপনারা এটাই ট্রেনিং নেবেন। অবশ্যই আপনি ট্রেনিং নেওয়ার জন্য একটা তো দ্বার প্রান্তে হাজির হবেন। যেমন বিসিক, আমি কিন্তু বিসিকে এখনো ট্রেনিং নিই। বিসিক আছে, আপনার টিটিসি আছে, মহিলা দপ্তর আছে, যুব উন্নয়ন আছে। আপনার হচ্ছে কি কিছু না কিছু স্বর্ণাপন্নে থাকবেন। আপনাকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বেশি সাপোর্ট কে করে? আপনার প্রতিবন্ধকতা কি? আপনার বাধা কোথায়? আপনি সবাই আপনি কেন পারবেন না? এটা আপনাকে আগে খুঁজে বের করতে হবে। তারপর আপনার কম্পিটিটরকে খুঁজে বের করতে হবে। আমাদের বিশ্বের 700 কোটি মানুষ, তাই না? 700 কোটি মানুষের ভিতরে সবাই কিন্তু আলু ভর্তা, ভাত এরকম প্রতিটা হোটেলে আছে,
কিন্তু ওই আলোবর্তের ভিতরে আপনার ডিফারেন্ট নিজেকে তৈরি করতে হবে। আপনার তো হাত কেটে কেউ নিতে পারবে না, পারবে? ওই আলোবর্তে আপনার ডিফারেন্ট করতে হবে যেন আপনার কাস্টমার আপনার কাছে আসে। আর আমাদের সততা হচ্ছে মূলধন, আর কাস্টমার হচ্ছে সম্পদ। আপনাকে আরেকটা কথা বলি, যেটা আমি ফলো করি, যেমন চুপ। কিছু কিছু ক্ষেত্রে আপনি চুপ হয়ে যাবেন, চুপ হয়েছে বড় সফলতা। এখনো এই যে আমাকে এখন অনেক কিছু বলে। আর বিজনেস করতে টাকা যে লাগে, বিজনেস করতে টাকা লাগে না, বিজনেস করতে লাগে মূল হচ্ছে আপনার বিহেভিয়ার, অ্যাটিটিউড, শুদ্ধ উচ্চারণ, মানুষের সাথে খুব গুড রিলেশন। কাস্টমার হচ্ছে সম্পদ। কাস্টমার ইজ অলওয়েজ রাইট। কাস্টমার কখনো ভুল হতে পারে না, এটা ব্রেনে রাখতে হবে। যেমন আমি একটা কথা শেয়ার করি আপনাদের। আমি যখন বিজনেস স্টার্ট করি, আমি বরিশালে আসছি 2020-এ, করোনাকালীন সময়। আসার পরে আমি মিউচুয়াল ট্রাস্টে জব করতাম। জব ছেড়ে আমি উদ্যোক্তা হয়েছি, কারণ আমি 10টায় অফিসে যাই, 5টায় আসি। কিন্তু 5টা তো কাস্টমার আসে, কিন্তু বের হইতে ব্যাংকের কাজ 8টা বেজে যায়। তখন আমি দেখলাম যে না, আমি 25 বছর লেখাপড়া করে মানুষের মনে করেন 15-20 হাজার একটা কম্পিটিশন চাকরি, যেমন ইন্ডিয়াতে বাংলাদেশের চাকরির প্ল্যাটফর্ম কিন্তু অনেক ডিফিকাল্ট। একটা 8 পেজ সার্কুলার দেয়, আপনি দেখেন MA পাস, মাস্টার্স পাস কম্পিটিটর, তখন কি আপনি ঝরে যাচ্ছেন, আপনি হচ্ছে না। আর আপনি যদি উদ্যোক্তা হন, অভিষ্ট লক্ষ্যে পৌঁছে পারেন যদি আপনার চেষ্টা থাকে, শ্রম থাকে। কালকে আমি সকাল 8:30টায় বের হয়েছি, রাত 12টায় আমি বাসায় এসেছি। কালকে আমার এখানে বিসি কর্তৃপক্ষ কালকে রাত 10টায় আমাকে ফোন দিয়েছে, তখন আমি বাইরে কাজ করছি। আমি আমার একটা পরিচয় দিচ্ছি, আমি কিন্তু অনার্স মাস্টার্স করে এখন ল ফাইনাল দিচ্ছি। এবং এই লেখাপড়া করার পেছনে আমি কিন্তু নিজেই ইনভেস্ট করেছি, কেউ কিন্তু আমাকে সাহস অনুপ্রেরণা কেউ দেয়নি। আমার মনে হচ্ছে আমি আরো শিখি, আরো ট্রেনিং করি, আমি ক্লান্ত হই না। মনে হচ্ছে আমার অনেক কিছু করার, আরো আমি 20 বছর পিছনে ফিরে যেতে পারতাম, যে আমার আরো অনেক কিছু করার প্রয়োজন ছিল। স্বপ্ন দেখতে হবে। আজকে দেখেন পাকিস্তানে 1918 সালে ওরা ওনার সার্ভ করে, হ্যাঁ, এর ভিতরে 1400 নারীকে মেরে ফেলে। আমরা ডোন্ট মাইন্ড, এখানে আমরা সবাই, আমরা মেন, আমরা মানুষ, আমরা উদ্যোক্তা। তাদের আমি একটু মেয়েদের না বললেই নয়, কারণ মেয়েদের ক্ষেত্রটা বেশি ডিফিকাল্ট। যেমন আমাদের অনেক প্রতিবন্ধকতা, আমরা মেয়ে বলছি, আমরা বাসায় থাকবো, ঘরের কাজ করব, ধর্মকর্ম পালন করব, এটাই আমাদের অনেক সামাজিক প্রতিবন্ধকতা, অনেক বাধা। এগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মেয়েদেরকে একটু বলা। সেই আইনি জাহিলি যুগ থেকে আজ পর্যন্ত নারী কোনো না কোনোভাবে নির্যাতিতা, সেটা সে ব্যক্তিগত হোক, সামাজিক হোক, রাষ্ট্রীয় হোক, কাগজ কলমে আমাদের নারীদের সীমাবদ্ধতা। এজন্য আমাদের জাগো নারী। হ্যাঁ, আমি একটা নারী ফাউন্ডেশন, সংগ্রামী নারী ফাউন্ডেশন, আমি একটা গ্রুপ করেছি। ইনশাআল্লাহ একটা লাইসেন্স বের হবে, এটার মাধ্যমে যে নারীরা বিজনেস করতে পারে না, এদেরকে আমি ঋণ দেবো, ছোট ছোট ঋণ আকারে দেবো। ধন্যবাদ। ওনাকেও দেখে আমি ইন্সপায়ার হচ্ছি। দেখেন, শেখার কিন্তু কোনো বয়স নেই, একদম জন্ম থেকে দোলনা পর্যন্ত শিক্ষা। আমি এখনো শিখছি। যা হোক, আপনার কর্মই আপনাকে অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দেবে। এই নারী ফাউন্ডেশন ইনশাল্লাহ করছে। আর আমি একটা ছোট করে বড় বাটিকের কারখানা, টেইলারিং, আর একে ফ্যাশনটা তো মোটামুটি সবাই জানেন। আর একটা মানে ইন্টুরিয়ালের বিজনেস আমি স্টার্ট করেছি। আমার বিজনেসের বয়স কিন্তু 6 বছর, বারবার আমি বলছি। কিন্তু এইটা আমি কত টাকা দিয়ে বিজনেস শুরু করেছি জানেন? মাত্র বলি, আমি শেয়ারই করি, কোনো টাকাই ছিল না। মানে আমার নিকট আত্মীয়র কাছে আমি 150 টাকা ধার চেয়েছিলাম। আমি যখন ব্যাংকে জব করেছি, অর্ধেক টাকা, যেহেতু আমার হাজব্যান্ড বেকার ছিল, অর্ধেক টাকা হাজব্যান্ডকে দিতাম, বাকি টাকা বাবার বাড়ি দিতাম। যখন আমি অসুস্থ হই, জবটা ছেড়ে দেই, তখন আমি নিকট আত্মীয়র কাছে 150 টাকা আমি ধার চেয়েছিলাম, মাত্র 150 টাকা। ওরা কিন্তু এটা আমাকে দেয়নি। তখন আমি কি করবো, হতাশাগ্রস্ত। তখন নতুন বরিশালে আসছি, তখন না 2টা 3 পিস আমার বাসায় ইনটেক ছিল, ওই 3 পিস 2টা আমি 5000 টাকা বিক্রি করে দিই। এই ছিল আমার মূলধন। এই 5000 টাকা দিয়ে বিজনেস স্টার্ট করার পরে যখন আমি এখানে আসি, ডোন্ট মাইন্ড, আমাদের বরিশালের মানুষের ভিতরে
সবাই ভালো কিছু, মানে আমাদের জাতীয় খেলা কি হাডুডু, আমরা যদি একজনে আগে দিই 10 জন আমাদেরকে টেনে ধরে, পিছনে টেনে ধরে। ওই প্রতিবন্ধকতা আমার খুব ছিল, মানে আমি স্পিচ পাচ্ছিলাম না এখানে। পরে আমি বলছি না, আমি হাল ছাড়বো না। তখন 5,000 টাকা দিয়ে আমি ওই 5,000 টাকা 3 পিস সেল করা, ওই 5,000 টাকা দিয়ে আমি ইসলামপুর থেকে আপনি 3 পিস নিয়ে আসি। ওইটা আমি 8,000 টাকা আমার বান্ধবীদের ভিতরে সেল করে দিই। এই 8,000 টাকা হলো কি মূলধন, বাসায় বসে স্টার্ট করি 2020-এ। তখন আমি কি করবো, তখন তো আমাকে কেউ কোনো সাপোর্ট দেয় না। তখন আমি টিউশনি শুরু করলাম স্টুডেন্টদের। আর একটা শুভ সংবাদ, আমার শোরুমে স্টুডেন্টদের জন্য 10% ছাড় সারা জীবন থাকবে। স্টুডেন্টদের জন্য আমার এখানে 10% ছাড়, উদ্যোক্তাদের জন্য 10% ছাড়। আমি 15,000 টাকা অ্যাডভান্স আর হচ্ছে 3,000 টাকা ভাড়া। প্রথমে একটা ছোটখাটো আমি একটা শোরুম নেই, এক সাইডে টিউশন করি, এক সাইডে আমি করি। তখন আমার শোরুম একদম খালি, আমি মানে করতে পারি না, মানে কাপড় কম, ডেকারেশন তো কোনো সময় আসে না, মানে একটু কোনো রকমের শোরুম। পরে আমার এক বোনকে আমি শেয়ার নেই, কিন্তু আমাদের মহিলা তো অনেকের পরামর্শে ও ঝরে পড়ে। আমার সাথে অনেক উদ্যোক্তা ঝরে পড়ছে মানে করোনাকালীন সময়। আমি বলছি না, আমি যেভাবে টিকে থাকবো। পরে টিউশনি করলাম, আবার ওই প্রোডাক্ট নিয়ে এসে আবার একটু বিক্রি করি, যাই হোক এভাবে করতে করতে আমি ব্যাংকের চোখে পড়লাম। আমি আবার কি করতাম, বিভিন্ন অর্গানাইজেশনে যেতাম, যেমন বিসিকে আমি লেগে থাকতাম। হ্যাঁ, আমি হাল ছাড়িনি। তখন আমি বিসিকে আমি লোনের জন্য অ্যাপ্লাই করি। তখন আমাকে উদ্যোক্তারা বলেছিল বিসিকে যে একটি লোন দিন না, পরিশোধ করতে পারবে না। তখন থ্যাংক ইউ সো মাচ বিসিকে। তখন জালিশ ছেলে বলছে একে ফ্যাশনে ফাইল শুধু পাস হবে, আর কারো ফাইল এখানে পাস হবে না। ওই মোটিভেশন আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে। পরে রাসেল স্যারের লোনের ছাড় নতুন আসছে, রাসেল স্যার বা আসমার জাবিনদের আমি তাকে লোন দেব। এই দুইটা মোটিভেশন আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে, বুঝছেন। বিসিক মানে কি উদ্যোক্তা বান্ধব। আমি কালকে একটা জাপানের কোম্পানি আসছিল, ওখানে আমি ইন্টারভিউ দিয়েছিলাম, ওখানে আমি বিসিকের কথাই বলি। আমি জিটিপিতে ইন্টারভিউ দিয়েছি, আমি সব জায়গায় বিসিকের কথা বলি, কারণ আমি বিসিকেরই নিবন্ধিত উদ্যোক্তা, বিসিক থেকে আমার হাতে করি। তারপর আপনারা করবেন কি, বিভিন্ন ট্রেনিংয়ে যাবেন। এখানে কিন্তু অনেক ট্রেনিংয়ে আপনাদের অনারিয়াম দেওয়া হয়, প্লাস ভালো ভালো সার্টিফিকেট দেওয়া হয়। যেমন আমি বর্তমানে 3 লেভেল কমপ্লিট করছি। আমি কিন্তু বিসিকের এখানে 40-এর উপর কমপ্লিট করেছি, করে আমি এখন 3 লেভেল করছি। এটা হচ্ছে ইউনিক কেয়ারে। হ্যাঁ, ইউনিক কেয়ার আছে। তারপর আপনি এনএসডি এর আন্ডারে ট্রেনিংগুলো করে নেবেন। টিটিসিতে, যুব উন্নয়নে দক্ষতার কোনো কর্মদক্ষতা আপনার বাড়ান। হ্যাঁ, আপনি মনে করেন যে কাজগুলো শিক্ষিত, নিজের আইডেন্টিফাই তৈরি করেন। আপনি শোনেন, যে ঝুঁকি নেয় সে ইতিহাস গড়ে, বুঝছেন, যে ঝুঁকি নেয় সে ইতিহাস গড়ে। এটা হবে আমাদের 26-এর স্লোগান। কোনো নারী, আমি আরেকটা কথা বলি, কোনো নারী কোনো নির্যাতিত যদি না হতে পারে, আমি ল করার কারণ হচ্ছে কোনো মেয়ে যেন আর নির্যাতিত না থাকে, এটা আমার নলেজের জন্য না আসে। আমি মেয়েদের জন্য কাজ করতে চাই। আমি সফলতার কোনো ডেফিনেশন হয় না। হ্যাঁ, কোনো মানুষ নিজেকে সফল মনে করে না, কারণ সফলতাটা সংখ্যা মাত্র, বয়স একটা সংখ্যা মাত্র। আমাদের নবী যখন ইসলাম প্রচার করতে এসেছিল তখন